Discuss the colorimeter method and its calculation while identifying or measuring some chemical substance which will increase in various diseases. Suppose one patient have jaundice. What will happen? Their liver will damage due to some attack of virus or other causes. The serum bilirubin or some enzyme will increase or sugar will decrease. So how can we measure the chemicals that found in blood, very small amount, and we can measure it quantitatively? We can sometimes measure qualitatively by different enzymes. Like in sugar, qualitative tests are like Benedict test. In Benedict test, what happens when urine contains sugar and it added to the Benedict reagent, then we heat, then it color change. But this is qualitative test. We can measure the exact amount, but in the colorimeter, here we can measure exact amount so that after 4 days or 5 days, the jaundice may increase or may decrease. Several enzyme can increase or decrease. So, getting the exact value, we can have an idea of prognosis of the disease. Okay. So, let's come to the test colorimeter. Colorimeter measure the color of a substance by using some reagent. Suppose we are going to measure the glucose. Suppose আমরা গ্লুকোজ দেখতে চাইছি। গ্লুকোজ তো আমরা এমনিতে দেখতে পারবো না কত আছে ব্লাডে। তো আমাদের প্রথমে কি করতে হবে? স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিয়ে একটা জায়গায় রাখতে হবে। এটা টেস্ট টিউবে স্যাম্পলটা রাখতে হবে। এখানে সিরাম প্লাজমা পাওয়া যাবে। ঠিক আছে? এই প্লাজমার মধ্যে গ্লুকোজ থাকবে। এই প্লাজমা, ঠিক আছে? এই গ্লুকোজটা আমি কি করে দেখবো? আমার কিছু রিয়েজেন্ট লাগবে। সেই রিয়েজেন্ট আমরা জেনারেলি কি করি? গ্লুকোজ অক্সিডেজ পারঅক্সিডেজ মেথড ইউজ করে আমরা এটা মেজার করি। তো আমরা একটা টেস্ট টিউবে রিয়েজেন্ট নিই, সেই রিয়েজেন্টের মধ্যে আমরা স্যাম্পল অ্যাড করি, এটা কালার ব্যবহার করি। এই যে কালারটা জেনারেলি পিঙ্ক কালার হয়, ঠিক আছে? তা আমি এমন একটা লাইট এখান থেকে পাঠাবো যে লাইটটা এখান দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সাম অফ দ্য লাইট এখানে অ্যাবসর্ব হবে। যেটা অ্যাবসর্ব হবে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে? কমপ্লিমেন্টারি কালার। আর মেশিনে কি থাকবে? মেশিনে একটা লাইট সোর্স থাকবে, এখানে একটা বাল্ব থাকবে, সেটা ট্রান্সপারেন্ট বাল্ব হতে পারে, যেখান থেকে লাইটটা বেরোবে। এখানে একটা স্লিট থাকবে ন্যারো করে দেওয়ার জন্য, এখানে একটা ফিল্টার থাকবে, তারপরে স্যাম্পলটা থাকবে। তো স্যাম্পলটা কালার স্যাম্পল, স্যাম্পলের ভেতর দিয়ে যখন যাবে সেখানে এটা হচ্ছে I0 অর্থাৎ ইনসিডেন্স লাইট, আর এখান থেকে যখন বেরোবে IE হচ্ছে ইমার্জেন্ট লাইট। তারপরে একটা ফটো ডিটেক্টর থাকবে, ফটো ভোল্টেজ সেল থাকবে, সেখানে কারেন্ট জেনারেট হবে। এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, যেখানে কারেন্ট তৈরি হবে বা ডিটেক্ট করা যাবে, এবং সেইটা দেখে আমরা এর ট্রান্সমিটেন্স অথবা অ্যাবজর্বেন্স এটা মাপতে পারবো। হোয়াট ইজ ট্রান্সমিটেন্স? ট্রান্সমিটেন্স ইজ দ্য এমার্জিং লাইট, যেটা আমরা সলিউশন থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে এমার্জিং লাইট, তার ইন্টেন্সিটি। আর এটা হচ্ছে ইনসিডেন্স লাইট, যে আর লাইটটা আমি দিচ্ছি। এবারে কোন লাইটটা দেবো সেটা জানবো কি? যেমন আমরা জানি যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার একটা রেঞ্জে আমরা দেখতে পাই 400 to 700, এই রেঞ্জে আমরা দেখতে পাই। এখানে বিভিন্ন কালার রেঞ্জ আছে, ভিজিও আছে, বিভিন্ন কালার রেঞ্জ আছে। ঠিক আছে? তা আমি কালার করবো তবেই তো রিয়েজেন্টটাকে স্যাম্পলটাকে দেখতে পাবো, বা আমি যে কেমিক্যালটাকে দেখতে চাইছি সেটা দেখতে পাবো। ভিজিবল কালার রেঞ্জ, এটা হচ্ছে ভিজিবল কালার রেঞ্জ। তার উপরে আছে ইউভি রেঞ্জ, এক্স রে, তারপর আছে কসমিক, আর তার নিচে আছে ইনফ্রারেড, তার নিচে মাইক্রোওয়েভ, তারপরে আছে রেডিও ওয়েভ, এরকম আছে। ঠিক আছে।
তো ইউভি সেকশনে যেমন 340ও আমরা অনেক সময় মাপতে পারি, আর ইনফ্রারেড সেকশনেও আমরা অনেক সময় মাপতে পারি। ঠিক আছে, তাহলে কখন আমরা মাপতে পারবো? যখন কোনো কমপ্লেক্স তৈরি হবে রিয়েজেন্টের সাথে বিলিরুবিন হোক, গ্লুকোজ হোক, যখন কোনো একটা ইউরিয়া, ক্রিয়াটিনিন, যখন একটা কালার কমপ্লেক্স তৈরি হবে, সেই কালার কমপ্লেক্সটা কোনো একটা লাইটকে অ্যাবজর্ব করবে। তবে কোন ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে সেই কমপ্লেক্সটার ওপরে ডিপেন্ড করছে। কখনো সে ব্লু রিজিয়নে করতে পারে, যে ভিজিও, কখনো ব্লু রিজিয়নে করতে পারে, কখনো ইয়েলো রিজিয়নে করতে পারে, কখনো রেড রিজিয়নে করতে পারে। যে কমপ্লেক্সে যে কালার অ্যাবজর্ব করতে পারে আমরা সেই লাইটটাকে পাঠাবো। ঠিক আছে, তাহলে সেই লাইটটা আমরা কি করে চয়েস করব? এখানে যে ফিল্টারটা আছে, সেই ফিল্টারটা কখনো ব্লু ফিল্টার হবে, কখনো গ্রিন, কখনো ইয়েলো, কখনো রেড, এইরকম ফিল্টার হবে, আর তখন সেই কালারের লাইটটা আমি চয়েস করব। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কিসের ওপর এই কালার অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে। সেটা ডিপেন্ড করে বিয়ার ল্যাম্বার্ট ল। এটা কিছু না, বিয়ার নামে সায়েন্টিস্ট, উনি বলেছিলেন যে যদি কোনো একটা স্যাম্পেল রাখা হয়, কালার কমপ্লেক্স রাখা হয়, তার যে কনসেন্ট্রেশন, তার উপরে এই ট্রান্সমিটেন্সটা যেটা বেরিয়ে যাচ্ছে তাকে ট্রান্সমিটেন্স বলে, সেই ট্রান্সমিটেন্সটা ডিপেন্ড করে। ঠিক আছে, আর ল্যাম্বার্ট বলেছিলেন যে যখন যাবার সময় এই লেন্থটা যত বড় হবে তত অ্যাবজর্পশন করবে, তাহলে সেটা লেন্থের উপর ডিপেন্ড করে। এবং তার ইকুয়েশনটা কি হচ্ছে? ট্রান্সমিটেন্ট আর পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্ট প্রপোর্শনেট টু ই টু দি পাওয়ার মাইনাস সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যান্ড এল মানে হচ্ছে লেন্থ। ওকে, এবার যদি আমি প্রপোর্শনটা তুলতে চাই তাহলে ট্রান্সমিটেন্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেসিএল। এই ইটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ওকে, তা আমি যদি এখানে লগ নিই, লগ অফ টি পার্সেন্ট, তাহলে এখানে কেসিএলটা বাইরে চলে আসবে, নিয়ে লগ ই হয়ে যাবে, আর কেসিএলটা বাইরে চলে আসবে। মাইনাস লগ দিলে এটা প্লাস হয়ে যাবে, কেসিএলটা বাইরে চলে আসবে। আর আমি যদি এটাকে 10 করতে চাই তাহলে লগ 10 হয়ে যাবে, আর এখানে 2.7 একটা ফ্যাক্টর গুণ হয়ে সিএল হয়ে যাবে। এটাও একটা কনস্ট্যান্ট, অর্থাৎ একটা কনস্ট্যান্ট কিন্তু কনসেন্ট্রেশন ইনটু লেন্থ। ঠিক আছে, এই থিওরিটা প্রপোজ করেছিলেন বিয়ার অ্যান্ড ল্যাম্বার্ট, দুজনে মিলে প্রপোজ করেছিলেন। তো এটা দিয়ে আমাদের সুবিধা কি হয়? এটা যদি আমি ইউনিক কনসেন্ট্রেশনে রাখি, অর্থাৎ 1 মোল রাখি আর 1 সেন্টিমিটার রাখি, তাহলে পার্টিকুলার রিয়েজেন্টের জন্য যে আমরা ট্রান্সমিটেন্সটা পাই, সেটাই হচ্ছে যে ওটার একটা কোফিশিয়েন্ট বেরোয়। কিন্তু আমরা জেনারেলি ট্রান্সমিটেন্সটা নিই না, আমরা যেটা করি লগ অফ 1 বাই ট্রান্সমিটেন্স করি। ট্রান্সমিটেন্স মানে এখানে হচ্ছে যে আই ইমার্জেন্ট বাই আই জিরো, যে এইটা হচ্ছে যে লাইটটা বেরিয়ে আসছে, আর এটা হচ্ছে যে লাইটটা টিউবের উপর পড়ছে। এটার একটা নতুন নাম আছে, এটার নাম আইদার অ্যাবজর্বেন্স অর অপটিক্যাল ডেনসিটি। আর ইউনিটের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এক্সটিংশন। পার্টিকুলার রিয়েজেন্টের ক্ষেত্রে এই এক্সটিংশনের ভ্যালু দিয়ে সেই রিয়েজেন্টের কনসেন্ট্রেশনটা বার করা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা স্কেল ভাবি, যে আমি একটা সিচুয়েশন ভাবছি যে আমার একটা রিয়েজেন্ট আছে, একটা টেস্ট টিউবে সিরাম আছে, আমার টেস্ট টিউবে সিরাম আছে, এখানে আমি পার্টিকুলার একটা রিয়েজেন্ট মাপতে চাই। তাহলে আমার কি লাগবে? সাপোজ এই রিয়েজেন্টটা গ্লুকোজ, তাহলে আমার একটা টিউবে ওয়াটার লাগবে, আর একটা টিউবে রিয়েজেন্ট লাগবে। ওয়াটার লাগবে তার কারণ হচ্ছে 100% ট্রান্সমিটেন্স আর ইনফিনিটি জিরো অ্যাবজর্বেন্স সিচুয়েশনটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো নর্মালি যেটা হয় যে আমি যদি কোনো ট্রান্সমিটেন্সের সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ আঁকি, এটা ওয়াই এটা এ, তাহলে দেখবো কার্ভটা কি হবে?
প্যারাবোলিক হবে, বিকজ এটা এক্সপোনেনশিয়াল, অর্থাৎ y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, এক্স স্কোয়ার, ইট ডিপেন্ডস অন স্কোয়ার অফ দ্য কনসেন্ট্রেশন। আবার দ্যাটস অলসো ডিপেন্ড অন দ্য লেন্থের কনসেন্ট্রেশন, সেই জন্য এটা প্যারাবোলিক হবে। এই প্যারাবোলিক কার্ভ থাকলে যে কোনো কমপ্লেক্স মাপা খুব কঠিন হয়, তার জন্য এটাকে স্ট্রেট বানাতে হবে আর ইনভার্টেড বানানো যায়। তা আমি যদি মাইনাস লগ অফ 1 ট্রান্সমিটেন্স করি তাহলে আমার গ্রাফটা সোজা আসবে। তাহলে আমি কনসেন্ট্রেশনের সঙ্গে এইটাকে ভালো করে মেজার করতে পারবো, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স, অর্থাৎ যার ট্রান্সমিটেন্স কম তার অ্যাবজর্বেন্স বেশি। আমরা চাই কোনো একটা কমপ্লেক্স সে অ্যাবজর্ব করুক, ট্রান্সমিট না করে। তাহলে অ্যাবজর্ব করলে কি হবে, তার কনসেন্ট্রেশনটা আমরা ঠিকঠাক করে মাপতে পারবো। এখানে একটা স্কেল আছে, স্কেলটা হচ্ছে আমি যদি ট্রান্সমিটেন্স ভার্সেস অ্যাবজর্পশন প্লট করি, অ্যাবজর্বেন্স প্লট করি 0, 2, 1, 2, 3 করে 100, তাহলে যেখানে 100% ট্রান্সমিটেন্স সেখানে এটা হচ্ছে 0 অ্যাবজর্বেন্স, আর যেখানে 0 ট্রান্সমিটেন্স সেখানে ইনফিনিটি অ্যাবজর্বেন্স। এইটা একটা স্কেল। এবং এখানে যদি আমি লগ করি, লগে যদি আমরা 100 রাখি, 100% ট্রান্সমিটেন্স রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাবজর্বেন্স ইকুয়াল টু 2 মাইনাস log of এমার্জেন্স, ঠিক আছে, এটা দেখতে পাবো। এবং কোন একটা কমপ্লেক্সের ক্ষেত্রে সাপোজ 0.8, তাহলে আমরা পাবো 1.2। তো আমরা চেষ্টা করব যে এই ভ্যালুটা যেন 0.2 থেকে 0.7 এর মধ্যে থাকে। এটা আইডিয়াল অ্যাবজর্বেন্স ফর এনি, কোনো এস্টিমেট করার জন্য এটা হচ্ছে আইডিয়াল ওডি। আমি এই অ্যাবজর্বেন্সটা কোথায় পেলাম, এখানে ট্রান্সমিটেন্সটাকে পার পেলাম, 1 ট্রান্সমিটেন্স করে তার লগ নিয়ে নিলাম। লগ নেওয়ার জন্য আমার এই যে কার্ভটা ছিল সেটা স্ট্রেট লাইন হয়ে গেল, আর যেটা ডিসেন্ডিং ছিল সেটা অ্যাসেন্ডিং হয়ে গেল। তাহলে আমার কাজের সুবিধা হলো, আমার এখানে কনসেন্ট্রেশন সাপোজ কারো কনসেন্ট্রেশন 10, 20, 30, 40 আছে, এবং জেনারেলি যেটা হয় সাপোজ log 100 তার হচ্ছে 2, তাহলে আমার এখানে অ্যাবজর্বেন্সটা হয়ে যাবে যে 0.25, 0.5, 0.8, 1, 1.4, 1.6, 1.82, এটা অ্যাবজর্বেন্স হয়ে যাবে। এবং আমরা কোনো একটা কেমিক্যাল কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা আমরা ঠিকঠাক বার করতে পারি, ঠিক আছে। এবারে আমরা জানবো যে কি করে আমরা একটা আননোন সাবস্টেন্সকে মাপবো। এটা জানার জন্য বা বার করতে গেলে আমাদের কিন্তু ওই সাবস্টেন্সের একটা নোন কনসেন্ট্রেশন লাগবে, সেটাকে আমরা বলছি যে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন কেন এটা লাগবে, কারণ এটা দেখা যাচ্ছে যে অ্যাবজর্বেন্স of unknown by absorbance of known equal to concentration of unknown by concentration of known, ঠিক আছে। তাহলে এই রেশিওটা মেইনটেইন হচ্ছে, অর্থাৎ concentration of unknown by concentration of known তার ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ আননোন বাই অ্যাবজর্বেন্স অফ নোন, ঠিক আছে। তাহলে আমরা কনসেন্ট্রেশন অফ আননোন কি করে বার করব, ইকুয়াল টু যে এটার একটা অ্যাবজর্বেন্স পাবো, সাপোজ এটা 0.8 or 0.6, আর অ্যাবজর্বেন্স অফ নোন পাবো সাপোজ 0.4, আর কনসেন্ট্রেশন অফ নোন পাবো সাপোজ 100, ঠিক আছে। তাহলে এটা কত বেরোবে, 1.5 into 100 equal to 150, অর্থাৎ যদি কনসেন্ট্রেশন হয় মিলিগ্রাম পার ডিএল, তাহলে আমার আননোন কনসেন্ট্রেশন হবে 150 মিলিগ্রাম পার ডিএল। সিম্পল ক্যালকুলেশন করে আমরা কিন্তু আননোনের কনসেন্ট্রেশনটা এইভাবে বার করতে পারি। আশা করি এটা শোনার পরে আমরা আননোন কনসেন্ট্রেশন বার করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে।